দর্শক, আপনারা জানেন যে আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশাল সফর করছেন এবং সেখানে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার, এবং সেই খবরও কিন্তু আমরা সংবাদের পরবর্তী অংশে জানিয়ে দেব। কিন্তু আজকের গুরুত্বপূর্ণ যেই সংবাদটি সেটি হচ্ছে যে আজকে গতকালের মতোই বৃষ্টি হচ্ছে সারা দেশের বিভিন্ন জায়গার মতো রাজধানীতেও বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী জলজট যানজটে ভোগান্তিতে কিন্তু কর্মজীবী মানুষ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তার জন্য যানজট দেখা দিয়েছে। এই সমস্ত খবর জানবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন নাজমুল হাসান এবং সহকর্মী জিসান আহমেদ আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। শুরুতেই চলে যেতে চাই নাজমুলের কাছে। নাজমুল, আপনি যেখানে আছেন, আপনি রেনকোট পরে নিজে আছেন, বৃষ্টি থেকে রক্ষা পাচ্ছেন, কিন্তু নিচে তো মানে জলাবদ্ধতার যে পানি সেটাতে আপনাকে ভিজিয়ে দিচ্ছে, এবং অন্যান্য যা পথচারী আছে তাদেরও একই ভোগান্তি। সার্বিক চিত্র জানাবেন। আসলে দুর্ভোগের চিত্রটা এখানে একেবারেই এখানে যারা এদিক দিয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি যেমনটা বলছিলেন, রেইনকোট পরে আছি। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এই জন্য রেইনকোট এখনো সাথে। কিন্তু এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমি এখন রাজারবাগে আছি, একটু যদি দেখানোর চেষ্টা করি। আসলে পানি আমার হাঁটুর উপরে, এবং এদিক দিয়ে যে যানবাহনগুলো যাচ্ছে তাদের ধাক্কায় আসলে পানিগুলো হাঁটু থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। এবং এই রাজারবাগের সামনেই, এখানে যদি বলি, একটি পুলিশ লাইন্স, রাজারবাগ পুলিশ লাইন্স, এবং এই রাজারবাগ পুলিশ লাইন্সের ভেতরেই এই গেটটি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন যে স্কুল আছে সেই স্কুলের, অর্থাৎ স্কুলের সামনের সড়কটির হচ্ছে বেহাল দশা। এখানে এতটাই পানি, এতটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজকে সকালে এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের পরীক্ষা ছিল, তাদের সাথে আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যে তারা আসলে জানাচ্ছিলেন যেহেতু বৈরী আবহাওয়া, এটা নিয়ে আসলে কিছুই করার নেই, যেহেতু প্রকৃতিতে আমাদের কোনো হাত নেই। তারা জানাচ্ছিল শিক্ষা অধিদপ্তর থেকে অথবা মন্ত্রণালয় থেকে, যেহেতু আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে, আবহাওয়া অধিদপ্তর বলছে এরকম বৈরী আবহাওয়া আরও কয়েকদিন থাকবে, সেহেতু স্কুল কলেজগুলো আসলে বন্ধের আওতায় যদি আনা যায় শিক্ষার্থীদের জন্য ভালো হয়। অভিভাবকরাও একই কথা জানাচ্ছিলেন। তাছাড়া যদি কর্মজীবী মানুষের কথা বলতে চাই, এদিক দিয়ে এই সড়কটি দিয়ে যারাই যাচ্ছেন, যদিও রাজধানীর বেশিরভাগ সড়কেই গতকালে যখন বৃষ্টি ছিল, গতকালকে দুপুর থেকে কিন্তু বিকেল থেকে নিয়ে আজকে ভোর রাত পর্যন্ত কিন্তু মোটামুটি বৃষ্টি বন্ধ ছিল, এবং গতকালকে যে জলাবদ্ধতাটা তৈরি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই পানিগুলো নেমে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে সকালে দ্বিতীয় দিনের মতো টানা আজকে 8টা থেকে বৃষ্টি হয়ে কয়েক ঘন্টার বৃষ্টিতেই আবারও নাজেহাল অবস্থা হচ্ছে রাজধানীর। এবং যেহেতু এখন রাজারবাগের এই সড়কটিতে রয়েছি, এই সড়কটিতে যারাই চলাচল করছেন তারাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া একটু যদি বলতে চাই, সড়কগুলো আসলে পানি উঠে গেলে সড়কের কোথায় গর্ত অথবা কোথায় হচ্ছে ম্যানহোল আছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। এখানে আসার পর আমরা এখানকার আশেপাশে যারা দোকানদার আছেন তাদের কাছ থেকে জানতে পারছিলাম, সকালে এই সড়কটিতে এখন পর্যন্ত 10 থেকে 15 জনের মতো আহত হয়েছেন, এবং তাদের মধ্যে স্কুলগামী শিক্ষার্থীও ছিলেন। পরবর্তীতে তারা এখান থেকে, যারা এখানে দোকান করছেন, তারা পরবর্তীতে এখান থেকে যেসব সড়কের যেসব জায়গায় বড় গর্ত রয়েছে সেখানে তারা একটি ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে, অথবা লাল কিছু একটা দিয়ে তারা আসলে এখানে চিহ্নিত করে দিয়েছেন। যেহেতু তারাও জানাচ্ছিলেন বাচ্চা কাচ্চা সহ স্কুলগামী শিক্ষার্থী যারা আছেন অনেকেই আহত হয়েছেন, যারা পরবর্তীতে আর স্কুলে পৌঁছাতে পারেননি, তাদের এখান থেকে সরাসরি তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে। অনেকের দাঁতে অথবা কপালে কিন্তু অনেকে আহত হয়েছেন, ব্যথা পেয়েছেন। তাছাড়া যানবাহনের কথা যদি একটু বলতে চাই, যেহেতু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ইঞ্জিনে কিন্তু পানি ঢোকার কারণে এখানে যানবাহনও বিকল হচ্ছে, এবং যারা ড্রাইভার আছেন, যারা চালক আছেন, তারা জানাচ্ছিলেন এইভাবে আসলে এরকম জলাবদ্ধতায় তারা প্রচুর ভোগান্তিতে পড়ছেন। এবং যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বৃষ্টিতে আসলে তারা যেমনটা জানাচ্ছিলেন, গণপরিবহন মানুষ বেশি ব্যবহার করছেন, সেহেতু তারাও কিছুটা ভোগান্তির মুখে পড়ছেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনো স্কুলগামী শিক্ষার্থীরা, মাত্র স্কুল শেষ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, তারা যাচ্ছেন। তাছাড়া রঞ্জু, একটি তথ্য যদি জানাতে চাই, অনেক বছর পর আসলে 2009 সালের পর গতকাল এবং আজকে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে, এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 88 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটাকে অতিবৃষ্টি ধরা হয়। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত 24 ঘন্টায় মোট 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমার কাছ থেকে এখন পর্যন্ত রাজারবাগের সামনে থেকে এতটুকুই ছিল সবশেষ তথ্য। রঞ্জু। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজারবাগের সামনে পরিস্থিতি আমরা দেখছিলাম, এবং সেখানে জলাবদ্ধতার চিত্রটা আপনারা লক্ষ্য করছেন। আরেকটি জায়গায় রয়েছেন রাজধানী, আরেকটি জায়গায় জিসান আহমেদ আমাদের সহকর্মী রয়েছেন, ছাতা মাথায় রয়েছেন, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এবং আপনার পেছনে জলাবদ্ধতাও দেখতে পাচ্ছি। জিসান, নগরবাসীর ভোগান্তির কি চিত্র দেখছেন সেখানে?
রঞ্জু, নগরবাসীর ভোগান্তির শেষ নেই। আসলে আমরা আজকে এই সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস, সকাল থেকে সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যে গাড়ি সেটি পাচ্ছিলেন না। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে নিউ মার্কেটের এই এলাকায়। আমরা দেখেছি সাধারণ মানুষ কতটা কষ্ট করে তারা তাদের গন্তব্যে গিয়েছেন। কেউ বৃষ্টিতে ভিজে, কেউ হেঁটে গাড়ি না পেয়ে গিয়েছেন, এবং কেউ কেউ গাড়ি পেলেও তারা আগের চেয়ে প্রায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তারা তাদের গন্তব্যে যেতে হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভাড়া বেশি দিয়ে হলেও তারা যেতে পারছেন না, এমনটা আমরা দেখেছি। আপনাকে একটু দেখানোর চেষ্টা করব নিউ মার্কেটের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটিতে সামান্য বৃষ্টি হলেই তো জলাবদ্ধতা হয়, কিন্তু এখানকার এখন যে পরিমাণ পানি জমেছে সকাল থেকে বৃষ্টি, সেই বৃষ্টিতে এখন বলা যায় এটি খাল বা সমুদ্র বা নদী বললে এটি ভুল হবে না। আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ি রাস্তার মাঝেই নষ্ট হয়ে গিয়েছে। সেটি সবাই মিলে কোনো রকম ভাবে সেটিকে এক সাইডে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো আহতের ঘটনা আমরা শুনিনি, কিন্তু বেশ কয়েকটি গাড়ি নষ্ট হওয়ার তথ্য আমরা পেয়েছি। এবং আপনাকে জানিয়ে রাখি, নিউ মার্কেটের এই জায়গাটিতে মূলত এখানে মার্কেট, অনেকগুলো মার্কেট রয়েছে। গাউসিয়া মার্কেট থেকে শুরু করে চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট সব বেশ কয়েকটি মার্কেট রয়েছে। এই মার্কেটগুলোর ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই কোনো তাদের ব্যবসাপাতি তেমন হচ্ছে না। তারা বলছেন যদি এরকম অবস্থা বিরাজ থাকে আরো বেশ কয়েকদিন, তাহলে তাদের অনেক বেশি লোকসানের মুখে পড়তে হবে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখান দিয়ে যারা চলাচল করছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আগের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কমেছে, কারণ এখানে যে পরিমাণে পানি জমেছে সেই পানি দিয়ে গাড়িগুলো আসলে নেওয়ার জন্য আসলে সক্ষমতা গাড়িগুলোর নেই, এবং কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা যেন না ঘটে সেই আশঙ্কায় অনেক মানুষজন কিন্তু এখান দিয়ে আসছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে রাজধানীর যে নাকাল অবস্থা সেটিও বাড়ছে। কিছু কিছু জায়গায় বর্ষাকাল আসলেই যে ড্রেনেজ ব্যবস্থার খোঁড়াখুড়ি সেটি কিন্তু শুরু হয়, এরও একটি অন্যতম কারণ। এবং এই যে ময়লার ভাগাড়, ময়লা ভাসমান অবস্থায় রয়েছে জলাবদ্ধতার উপরে, সেটিও একটি কারণ থাকতে পারে। তো সব মিলিয়ে সাধারণ মানুষের দাবি রাজধানীবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাক, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এই ছিল আমার কাছে সবশেষ খবর। রঞ্জু। জি স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নগরবাসীর চিত্র, রাজধানীর বাসীর যে বৃষ্টি এবং জলাবদ্ধতায় ভোগান্তি, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনারা দেখছিলেন যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টের চিত্র মোটামুটি একই, কিন্তু এই জলাবদ্ধতা বা বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা দিয়ে বরিশাল পৌঁছে গেছেন। সবার আগে বাংলাদেশ লেখা যে বাসটি আছে তার, সেইটিতে করে তিনি বরিশাল পৌঁছে গেছেন, এবং বিভিন্ন কর্মসূচিতে কিন্তু জনাব তারেক রহমান অংশ নিয়েছেন, এবং সেখানে বৈরী আবহাওয়া আছে এবং তার নানা কর্মসূচিও আছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ আছেন আমাদের সাথে। এবং জাকারিয়া আহমেদ, আপনার মাধ্যমে জানতে চাই, আজকে প্রধানমন্ত্রীর বেশ কিছু জায়গায় বেশ কিছু কর্মসূচি এর মধ্যে শুরু করে দিয়েছেন, আর কি কি কর্মসূচি বাকি আছে বা কি কি কর্মসূচি আছে দিনব্যাপী জানাবেন। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে বর্ষণ মুখর দিন পার করছে কয়েকদিন ধরেই সারা দেশে একই রকমভাবে অঝোরে বৃষ্টি হচ্ছে, এবং তার প্রভাব সারা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রাম, ঢাকায় আমরা যে জলাবদ্ধতা দেখেছি তার রেশ এই বরিশালে খুব একটা না হলেও বৃষ্টি এখানে হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ঠিক সফর এইরকম একটি বাস্তবতার মধ্য দিয়ে হয়েছে, যেখানে দেশের একাংশ জলাবদ্ধতায় রয়েছে। চট্টগ্রামের মানুষ, বান্দরবানের মানুষ, কোথাও বা এই যে বর্ষায় নদী ভাঙনে মানুষের যে স্বপ্ন, দীর্ঘদিনের জমানো স্বপ্ন, সেটি একেবারে মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে। ঠিক এরকম বাস্তবতায় তিনি বরিশালে এসেছেন, এবং বরিশালে এই বর্ষণ মুখর দিনের মধ্যেই তিনি তার যে কর্মসূচি সেটি শুরু করেছেন। আমরা দেখলাম যে বাটাজোরে তিনি, গৌরনদী উপজেলা বাটাজোরে তিনি বৃক্ষরোপণ অভিযান বা কর্মসূচির অংশ নিয়েছেন। তিনি 4টি গাছ রোপণ করেছেন সেখানে, এবং এর মধ্য দিয়ে তিনি যে বার্তা দিয়েছেন সেটি একেবারে স্পষ্ট। তিনি বলেছেন প্রকৃতি যদি হেরে যায় তাহলে বাংলাদেশও হেরে যাবে, অর্থাৎ প্রকৃতিকে বাঁচানোর যে লড়াই শুরু হয়েছে সেটি এখন একমাত্র বা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। তিনি নিজে গাছের চারা রোপণ করেছেন এবং বলেছেন যে এটি একেবারেই প্রতীকী অঙ্গীকার, অর্থাৎ এই একটি গাছের চারা হয়তো এই যে বিপর্যয় সেটি থামাতে পারবে না একেবারে মুহূর্তে, কিন্তু এটি ভবিষ্যতের যে আবহাওয়ার পরিবর্তন কিংবা জলবায়ুর যে পরিবর্তন কিংবা যে বিপর্যয় সেটি মোকাবেলা করার জন্য এক
বড় অঙ্গীকার, তারই ছোট সূচনা আজকে তিনি করেছেন এবং বলেছেন যে সবাইকে এই চ্যালেঞ্জে অংশীদার হতে হবে, প্রত্যেককে সচেতন হতে হবে যার জায়গা থেকে, এবং শুধুমাত্র গাছ লাগানোর মধ্য দিয়েই তার দায়িত্ব শেষ হয়ে যাবে না, বরং তাকে পরিচর্যা করতে হবে, সন্তানের মতো তাকে বড় করতে হবে। তবেই সেটি একটা সময় বড় হয়ে বাংলাদেশের জন্য একটি গভীর বা বড় নিঃশ্বাসে পরিণত হবে। সবুজ বাংলাদেশের যে প্রত্যাশা বা প্রত্যয় তিনি জানিয়েছেন, মানুষকে দিয়েছেন, যে প্রতিশ্রুতির কথা বলেছেন, তারই ধারাবাহিকতা তিনি বরিশালে এসেছেন এবং সেই বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি আরেকটি কথা বলেছেন যে খাল খননের যে ব্যাপারটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে জলাভূমি রয়েছে সেগুলো যে খনন করা হয়নি, তারই ফলশ্রুতিতে আজকের এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। অর্থাৎ বৃষ্টি হলে পানি জমে যায়, সেটি রাজধানীতে আমরা যেরকম দেখেছি সারা বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে। এবং এই কারণেই তিনি বলেছেন যে খাল খননের উপরে জোর দেওয়া কেন জরুরি, তিনি সেটি বলেছেন যে এইগুলো যদি চলমান থাকে, পানির স্রোত ধারা যদি বয়ে যেতে পারে, তাহলে কোনো জলাবদ্ধতা তৈরি হওয়ার কথা নয়। এবং যে কারণে এই গেল 16-17 বছর কিংবা 20 বছরে যে ধারাবাহিকভাবে খালগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, যে কারণে আজকের এই জলাবদ্ধতা তৈরি হওয়ার আরও অন্যতম কারণ, সেই জায়গাগুলো তিনি সচল করতে চান, সেই প্রত্যয় তিনি জানিয়েছেন। এরপরে বাটাজোরেই আরেকটি জায়গা আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম, তিনি এখানে এসেছিলেন। তিনি এখানকার যারা মা বোনদের কাছে তিনি ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী জুনের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে আরও প্রায় 41 লক্ষ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড তিনি তুলে দেবেন এবং যেটি গড়ে প্রায় প্রত্যেক উপজেলায় 7,000-এর মতো ফ্যামিলি কার্ড পাবেন প্রত্যেকটি পরিবার। এবং তিনি বলেছেন যে এই যে নতুন এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়ে যাচ্ছেন, বাংলাদেশের জনগণ তাকে ভোট দিয়ে তার দলকে যে ক্ষমতায় কিংবা দেশের দায়িত্ব হাতে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই মানুষের জনসমর্থন তার সঙ্গে থাকবে, তার দলের সঙ্গে থাকবে, ততক্ষণ পর্যন্ত দেশকে এগিয়ে নেওয়ার যে লড়াই তিনি চালিয়ে যাচ্ছেন, সেটি কোনোভাবেই তিনি থামাবেন না কিংবা কোনো বাধা তাদেরকে থামিয়ে দিতে পারবে না। সেই সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার যে যাত্রা তিনি শুরু করেছেন, সেই যাত্রার অংশ হিসেবে তিনি বরিশালেও এসেছেন, বরিশালের মানুষের কথা শোনার জন্য এসেছেন। এবং যে দাবিও আমরা শুনেছি বরিশালবাসীর পক্ষ থেকে উঠেছে, এই যে বরিশাল ঢাকার যে রাস্তাটি রয়েছে সেটি সংস্কার করার জন্য, সেটি 6 লেন উন্নতি করার জন্য দাবি এসেছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি দেওয়া এসেছে। তিনি আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বরিশাল সদরে চলে গিয়েছেন, সেখানে তার আরও 2টি কর্মসূচি রয়েছে। এরপরেই তিনি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তো আজকে এই বৃষ্টি স্নাত দিনে তার বরিশাল সফরে বরিশালবাসী যেরকম উজ্জীবিত হয়েছে, নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং তার এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এই যে দুর্যোগ, এই যে প্রাকৃতিক দুর্যোগ, সেটি মোকাবেলার যে বার্তা তিনি দিয়ে গেলেন, সেটা বরিশালবাসী ধরে রাখবে। আপনারা বুঝতে পারছি আপনার বক্তব্যতে যে সেটা পরিষ্কার যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী বরিশাল সফর করছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার যে নির্ধারিত কর্মসূচি সেটা বৈরী আবহাওয়াও কিন্তু থামাতে পারেনি। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। দর্শক, আপনারা জানেন যে বেশ কদিন ধরে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কোথাও তলিয়ে গেছে জনপদ, কোথাও ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, আবার কোথাও আশ্রয় কেন্দ্রে ছুটছেন দুর্গত মানুষ। বন্যার সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। রাঙ্গামাটি থেকে যুক্ত আছেন বিশু মল্লিক, খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন আক্তার হোসেন, বান্দরবান থেকে আকাশ মারবা এবং কক্সবাজার থেকে মুহিব আছেন আমাদের সাথে। শুরুতে চলে যেতে চাইবো খাগড়াছড়ির সহকর্মী আক্তার হোসেন আছেন আমাদের সাথে এবং আক্তারের কাছ থেকে জানতে চাইবো খাগড়াছড়ির এখনকার কি চিত্র, বৃষ্টি আছে কিনা এবং খাগড়াছড়ি যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি নামলো কিনা, বিস্তারিত জানাবেন। রঞ্জু, ঠিক খাগড়াছড়িতে গেল কয়েকদিনে যে পরিমাণ পাহাড়ি ঢলে অর্থাৎ ভারী বর্ষণের ফলে যে পাহাড়ি ঢলে প্লাবিত ছিল মাইনি এবং চেঙ্গি, সেই নদীর প্লাবিত হওয়ার ফলে কিন্তু অন্তত 20,000 মানুষ পানিবন্দী ছিল। অর্থাৎ নদীর তীরবর্তী এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে প্লাবিত হওয়ার ফলে কিন্তু মানুষ দুর্ভোগে পড়েছে, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এবং মানুষের মধ্যে একটি দুর্ভোগ আমরা দেখেছি। অর্থাৎ গতকালকে পানি নেমে গিয়েছে এবং আজকে একদম সম্পূর্ণরূপে পানি নেমে যাওয়ার যে বিশ্বচিত্র সেটি আমরা দেখেছি। অর্থাৎ দিঘিনালার যে মেরুং আশ্রয় কেন্দ্র ছিল, অর্থাৎ নিম্নাঞ্চল যে ইউনিয়নটি রয়েছে মেরুং ইউনিয়ন, সেখানে 50 পরিবার ছিল এবং তারাও কিন্তু আজ নেমে গিয়েছে। অর্থাৎ বলা যায় এই খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে কোনো পরিবার নেই। অর্থাৎ খাগড়াছড়ির আবহাওয়া এবং অনেকটাই উন্নতি হয়েছে। তবে একটু বলে রাখি, সকাল থেকে একটু হালকা বৃষ্টি হচ্ছে, এর ফলে কিন্তু চেঙ্গি নদীতে একটু পানি বেড়েছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় যে যদি ভারী বর্ষণ হয় তাহলে প্লাবিত হওয়ার সংখ্যা থাকবে। তবে এখন পর্যন্ত খাগড়াছড়ির আবহাওয়া খুবই উন্নত রয়েছে। রঞ্জু।
আক্তার হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা খাগড়াছড়ির পরিস্থিতি জানছিলাম, এবারে আমরা রাঙামাটির পরিস্থিতি জানতে চাই। আমাদের সাথে মিশু মল্লিক আছেন। মিশু, রাঙামাটির কি পরিস্থিতি? গত 7 দিনের টানা বর্ষণ শেষ হয়েছে বলা যায়। কারণ হচ্ছে আজ যেটা আমরা দেখতে পাচ্ছি, 7 দিন পরে আজ রাঙামাটিবাসী রোদের দেখা পেয়েছে। কিছুক্ষণ আগে এখানে রোদ উঠেছে এবং এখনো রোদ আছে এবং রোদের কিছুটা তীব্রতাও রয়েছে, আমরা যেটা অনুভব করছি আসলে বাইরে দাঁড়িয়ে। আর বন্যা পরিস্থিতির কথা যদি বলি, তাহলে আসলে রাঙামাটির যে দুটি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এইবারের বন্যায়, সেটা হচ্ছে বাঘাইছড়ি এবং বিলাইছড়ি। তবে আসার কথা হচ্ছে এই দুটি উপজেলাতেই আসলে বন্যা পরিস্থিতির এখন দৃশ্যত উন্নতি হয়েছে। কারণ বাঘাইছড়ির যে সকল অঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছিল, সে সকল অঞ্চল থেকে বন্যার পানি গতকাল সকাল থেকে আসলে নেমে যেতে শুরু করেছে। এবং আমরা আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ স্থানীয়দের সাথে কথা বলেছি। সেখানকার যে সকল অঞ্চল প্লাবিত ছিল তার থেকে আসলে পানিগুলো নেমে গেছে। তবে কিছু কিছু জায়গায়, কিছু কিছু এলাকা, যেমন লাল্লাঘোনা সহ আরো কিছু এলাকা রয়েছে, যে সকল এলাকাতে এখনো পর্যন্ত পানি রয়েছে। আমরা প্রশাসনের সাথে, উপজেলা প্রশাসনের কাছ থেকে যেটা জানতে পেরেছি, আশ্রয় কেন্দ্রগুলোতে থেকে মানুষ আসলে গতকাল থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে এবং এখনো কিছু কিছু আশ্রয় কেন্দ্রে কিছু কিছু মানুষ আসলে এখনো রয়েছে। যেহেতু বাড়িঘরগুলো আসলে এখনো ফিরে যাওয়ার মতো তৈরি হয়নি, বাড়ির পুরুষরা যারা রয়েছেন তারা ফিরে গেছেন, তারা সংস্কার কাজ চালাচ্ছেন এবং পরবর্তীতে শিশু এবং মহিলারা তারা নিজেদের ঘরে ফেরত যাবেন। এখানে যে সকল, আরেকটি ব্যাপার বলে রাখি যে স্থানীয় উদ্যোগে, প্রশাসনের উদ্যোগ সহ অনেকেই মিলে যে সকল রাস্তাঘাট ভেঙে গেছে, সে সকল রাস্তাঘাটগুলো সংস্কার করার তারা চেষ্টা করছেন। বিশেষ করে ব্যক্তি উদ্যোগে সেগুলো সংস্কার করার চেষ্টা আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি। বিলাইছড়ি উপজেলার কথা বলতে চাই। বিলাইছড়ি উপজেলাতে আসলে ফারুয়া যে ইউনিয়ন, সেটি আসলে খুবই দুর্গম ইউনিয়ন, একমাত্র নৌপথে যাতায়াত করা যায়। সেই ফারুয়া ইউনিয়নটি আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফারুয়া বাজার, 150টি দোকান একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছিল, কিন্তু গতকাল সেখান থেকে পানি নেমে গেছে এবং আজ আরো পানি নেমে গেছে। এবং তবে ক্ষত চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করেছে এবং স্থানীয়রা তাদের বাড়ি ঘরে দোকানগুলোতে ফেরত গেছেন। ফেরত গিয়ে তারা আসলে তাদের যে ক্ষতিগুলো হয়েছে, সে ক্ষতিগুলো তারা মেরামত করার তারা চেষ্টা করছেন। আরেকটি ব্যাপার বলে রাখি, এই দুটি উপজেলা ছাড়াও জুরাছড়ি, লংগদু এবং বরকল, এই তিনটি যে উপজেলাতেও আসলে কিছু কিছু নির্মাঞ্চল আসলে প্লাবিত হয়েছে, কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে এখন আর তেমন পানি নেই এবং পানি নামতে শুরু করেছে এবং উপজেলাগুলো থেকে পানি নেমে চলে আসছে। সেটা আমরা দেখতে পাচ্ছি। রাঙামাটিতে আশ্রয় কেন্দ্রগুলোতেও আসলে কিছু কিছু মানুষ আছে, তবে রাঙামাটিতে গত 2 দিন যাবত আসলে খুব বেশি বৃষ্টিপাত হয়নি, সে কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকেও মানুষ আসলে বাড়ি ঘরে ফিরে গেছে এবং পাহাড় ধসের তেমন কোনো আশঙ্কা এখনো পর্যন্ত নেই। তবে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকলে এখনো তৎপর রয়েছে, সকলে আশ্রয় কেন্দ্রগুলো নিয়মিত ভিজিট করছেন এবং পাশাপাশি সরকারের উচ্চপদস্থ থেকে বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও এই সকল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন, যার মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী, তারা গতকাল এবং পরশু রাঙামাটির আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। তো বলা যায় যে রাঙামাটির বন্যা পরিস্থিতি আসলে এখন দৃশ্যত উন্নত হয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। মিশু মল্লিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাঙামাটির চিত্র আপনাদেরকে জানাচ্ছিলাম মিশু মল্লিকের মাধ্যমে। আমাদের সহকর্মী পার্বত্য জেলা রাঙামাটির পর বান্দরবান থেকে যুক্ত আছেন আকাশ মার্মা। আকাশ মার্মার কাছ থেকে বান্দরবানের কি পরিস্থিতি সেটা জানতে চাইব। রঞ্জিত, ধন্যবাদ। গত 7 দিন থেকে যে পানি বন্দী ছিল বান্দরবানের মানুষ, গতকাল রাতে সেই পানিগুলো সরে গিয়ে নেমে গেছে এবং কিছুক্ষণ পরে যে পানি নামার পরে বাড়িঘরের যে সব ময়লা আবর্জনা, যে জলাবদ্ধতা, সেটি কিন্তু চিত্র হয়ে গেছে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে হাফেজগোনা মেম্বার পাড়া, হাফেজগোনা এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গতকাল কিন্তু গত 7 দিন ধরে এখানে পানি বন্দী ছিল কয়েক হাজার মানুষ। এখানে যে সব যারা রয়েছেন, যারা বানবাসী রয়েছেন, গতকাল রাতে পানি কমানোর পর তারা এখানে এসেছেন এবং আপনি কি দেখতে পাচ্ছেন রঞ্জু, যে পানি কমানো যাওয়ার পরে তাদের যে ময়লা আবর্জনা, যে তাছাড়া যেসব জিনিসপত্র গুলো ভেসে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সেসব কিন্তু এই রাস্তার চিত্র ফুটে উঠেছে। এখানকার মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছে, তারা বলেছেন যে এই বন্যাতে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি তারা কিভাবে পুষিয়ে নেবেন, কি নিয়ে তারা সামনে বছর যে তারা এগিয়ে যাবেন, তারা নিজেও বলতে পারছে না। তারা এখন পুরোটাই নিঃস্ব হয়ে পড়েছে। আমরা এখানকার শুধু এই চিত্র নয়, শেরে বাংলা
গোল্লাখোলা যেসব এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি যে এই পানি কমার পর তাদের যে ক্ষয়ক্ষতি, তাদের যে জিনিসপত্র, তাদের যে জমি, তাদের যে পানির যে তলে থাকা বিভিন্ন জিনিস এখন কিন্তু তারা তো পরিষ্কার করছেন, পানি নেমে যাওয়ার পরিষ্কার করছেন এবং একই সাথে তাদের যে দুঃখ এবং তাদের যে এখন বিশুদ্ধ পানির সংকট সেটি এখন তারা মুখোমুখি হতে হচ্ছে। আমরা এই বিষয়ে আবহাওয়া অফিস এবং পানি অধিদপ্তর জানিয়েছে যে এখানকার যে পানি বিপদসীমা সেটা এখন নেমে গেছে, তবে গত 24 ঘন্টা মাত্র 22 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর একটু বলি যে যেসব আশ্রয় কেন্দ্রে মানুষ রয়েছে তারা কিন্তু ঘরে ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন। তার ঘর বাড়ির যেসব ডুবে গেছে সেগুলো ময়লা পরিষ্কার করার জন্য তারা ছুটে এসেছেন, কিন্তু বাড়িঘর বের করার পরেই দেখেছেন তারা সবকিছু জিনিস নষ্ট। সবাই এখন স্তব্ধ হয়ে তারা চিন্তা করছেন যে তারা এখন কি নিয়ে তারা সামনে বছর তারা যে সারা বছর আগে যে তারা যে ছোটখাটো তাদের যে সংসার গুছিয়েছিল সেটি এখন সব কিছু 7 দিন ধরে পানির বন্ধের সময় নষ্ট হয়ে গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যেসব বানবাসীরা রয়েছেন তাদেরকে জিনিসপত্র, খাবার দাবার, শুকনো খাবার সবকিছু দেওয়া হচ্ছে। একই সাথে সেনাবাহিনী, বিজিবি তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে। তবে সব মিলিয়ে বলা চলে যে এই গত 2023 সালে যে বন্যা ভয়াবহ ক্ষতি সেটি এই 26 সালে এসে আবারও রূপ নিয়েছে। তবে কিছু ক্ষয়ক্ষতি তারা পোষাতে পারবেন কিনা সেটি তারা নিজেও জানে না। এই ছিল রমজু বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ মার্মা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটির খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবং সেখানকার যে বন্যা পরবর্তী অবস্থা সেটা কিন্তু জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারে একটু হাওড়া অঞ্চলের খবর জানবো। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে আমির মাহবুব যুক্ত আছেন এবং আমিরকে দেখতে পাচ্ছি যে রেনকোট পরে আছেন, তারপরেও বৃষ্টি হচ্ছে, যুবথুবু অবস্থা আপনার নিজেরই। এবং সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস দেখছিলাম সুনামগঞ্জে আজকে সারাদিনই গুড়ি অথবা মাঝারি বৃষ্টি হবে এবং যেই নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি কি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন যে সুনামগঞ্জে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখন পর্যন্ত টানা বৃষ্টি চলছে। আমরা সকাল থেকে স্টার নিউজের পর্দায় দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আসলে সুনামগঞ্জের পরিস্থিতি। আপনাকে যদি সুনামগঞ্জের পরিস্থিতিটুকু একটু জানাই যে দেখুন সুনামগঞ্জে গেল 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে, একই সাথে সুনামগঞ্জের যে কুশিয়ারা নদী আছে সেই কুশিয়ারা নদীর পানি গতকালকে থেকে আজকে কিছুটা কমে, গতকালকে ছিল 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজকে সেটি 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর যে সুনামগঞ্জ যে স্টেশন আছে, ষোলগড় স্টেশন, সেই স্টেশনে সুরমা নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার 27 সেন্টিমিটার নিচে আছে। তো যেহেতু উপরে পানি আছে, অর্থাৎ ছাতকে 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একই সাথে আজকে সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। একই সাথে মেঘালয়ের পাহাড়ে আমরা কিছুক্ষণ আগে মেঘালয়ের রিপোর্টটি পেয়েছি আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে। সেখানে দেখেছি যে মেঘালয়ের মৌসিনরাম যেটি আছে একদম বাংলাদেশের সীমান্ত ঘেঁষা, অর্থাৎ আমাদের সুনামগঞ্জের যে পাশের যে পাহাড়টি আছে সেই মৌসিনরামে বৃষ্টিপাত হয়েছে 115 মিলিমিটার, যেটি অতি ভারী বৃষ্টি। এই বৃষ্টিপাতের ফলেই কিন্তু সুনামগঞ্জে প্রত্যেকটি নদ নদীর পানি কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। আপনাকে যদি বলি যে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে গ্রামীণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে পানি ওঠার উপক্রম হয়েছে। তাহিরপুর উপজেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করেছে, আমরা এমনটা নিশ্চিত হয়েছি। তবে পানির বৃদ্ধির যে পরিস্থিতি, একই সাথে সুনামগঞ্জে যে পরিমাণ বৃষ্টিপাত অব্যাহত আছে, পাহাড়ি বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে ধারণা করা যায় এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামীকাল নাগাদই হয়তো সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং কোথাও সবগুলো নদ নদীর পানি। আমির মাহবুব, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন এবং জানতে পারছিলাম যে সেখানে বন্যার সংখ্যা রয়েছে। আমাদের সহকর্মীরা চট্টগ্রাম এবং কক্সবাজার থেকেও যুক্ত হয়ে আছেন, তাদের কাছে যাব পরবর্তীতে। কিন্তু এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যা সহ সার্বিক পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মীর মাধ্যমে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন এবং আবুল কালাম মল্লিকের কাছ থেকে সরাসরি আবহাওয়ার পূর্বাভাসটা একটু জানতে চাইব। সেটা হচ্ছে ঢাকায় 2009 এর পরে কি জুলাই মাসে এইটাই বৃষ্টিপাতের রেকর্ড কিনা এবং আজকে সকাল থেকে পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে? হ্যাঁ, আমার এটা চেক করতে হবে। তবে এই মৌসুমে গত
24 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল থেকে আজকের সকাল পর্যন্ত 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে সকাল থেকে সকাল 9টা পর্যন্ত আরো 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং গত 27 ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল 9টা পর্যন্ত এই 27 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৈরী আবহাওয়ার পরিবর্তন হতে পারে, মানে আপনি বলছিলেন আজকে আগামীকাল থেকে আর বৃষ্টিপাত হবে না এরকম? আমি তো এইরকম কথা কখনো বলিনি। আমি বলছি যে বর্ষাকালের বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে। তীব্রতা কমে যাওয়া মানে এই নয় যে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। ডেলি 1 পশলা 2 পশলা 3 পশলা বৃষ্টিপাত হয় বর্ষাকালে, তা অব্যাহত থাকবে। তবে বৃষ্টিপাতের যে তীব্রতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা অনেকটা অর্ধেকে নেমে এসেছে। যেমন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত ছিল 200 মিলিমিটার 300 মিলিমিটার এইরকম করে, কিন্তু তা কমে গিয়ে তীব্রতা কমে মানে এই বৃষ্টিপাতের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। কিন্তু এখনো বৃষ্টিপাত সারা বাংলাদেশেই থেমে থেমে অব্যাহত রয়েছে। দেশবাসীর জন্য আপনাদের কোনো মেসেজ আছে? আমাদের এগুলোই মেসেজ যে আগামী 24 ঘন্টায় বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের তীব্রতা কমে যেতে পারে। 16 তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা আবার বাড়তে পারে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, দর্শক, আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বক্তব্য রাখছিলেন এবং আমরা জানতে পারছিলাম যে আগামী কোন কোন তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে। 17 তারিখ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। আমাদের সহকর্মীরা আছেন, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়ে আছেন। চট্টগ্রাম থেকে যুক্ত আছেন মামুন রশিদ অভি এবং কক্সবাজার থেকে মুহিবুল্লাহ মুহিব আছেন আমাদের সাথে। আমরা চট্টগ্রামে সহকর্মী অভির কাছে জানতে চাইব চট্টগ্রামের আজকে কী পরিস্থিতি, জলাবদ্ধতা আছে কিনা এবং পানি একটু কমলো কিনা, বৃষ্টি নেই দেখতে পাচ্ছি আপনাকে দেখেই, সার্বিক পরিস্থিতিটা জানাবেন। মহানগরে নেই, চট্টগ্রামে জেলার মধ্যে রয়েছে, এই মুহূর্তে সাতকানিয়া অংশে রয়েছে এবং এখানে যে গত কয়েকদিনের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে অধিকাংশ জায়গাতেই এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ, তাদের ঘরবাড়ি একেবারে তলিয়ে গেছে এবং মাছের ঘের থেকে শুরু করে বিভিন্ন প্রায় 350 শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক প্রাইমারি মিলিয়ে সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও কিন্তু পানি নিচে, ফলে সেই জায়গাগুলোতে কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে আছেন এবং যে সমস্ত বানবাসী মানুষ রয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্নভাবে তাদেরকে আসলে ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে সাতকানিয়া বাঁশখালীর একেবারেই প্রত্যন্ত যে সমস্ত অঞ্চলগুলো বা জনপদগুলো সেখানে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি। সেই জায়গাগুলোতে না পৌঁছানোর কারণে মানুষজন কিছুটা ক্ষুব্ধ এবং তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন, কারণ ভিতরে যে সমস্ত জায়গাগুলো সেখানে মানুষজন যাওয়ার কোনো উপক্রম নেই। ফলে তারা বলছেন যে পরিবার নিয়ে অসহায় হয়ে একেবারেই বসবাস করছেন এবং কোথাও যাওয়ার জায়গা নেই এবং যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতেই অসংখ্য মানুষ উঠেছেন এবং যাদের দ্বিতল বিশিষ্ট বাড়ি তাদেরই কেবল কিছুটা ঝুঁকি কম, কারণ তারা তাদের যে বাড়ির ছাদ রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন এবং অধিকাংশ একতলা বিশিষ্ট যে টিনের ঘরগুলো রয়েছে বা একতলা বিল্ডিংগুলো রয়েছে সেগুলোও কিন্তু পানির নিচে, তাদের ঘরের আসবাবপত্র সব কিছু নষ্ট হয়েছে এবং গবাদি পশুর খাদ্য এবং পশু থেকে শুরু করে মুরগির খামার সব কিছু আসলে ভেসে গেছে। ফলে মানুষজনের যে শেষ আশ্রয়টুকু ছিল বা যে শেষ সম্বলটুকু ছিল সব কিছু হারিয়ে তারা এখন একেবারে নিঃস্ব হয়ে গেছে। ফলে আগামী দিনগুলো তারা কিভাবে কাটাবেন সেই অনিশ্চয়তা নিয়ে পরিবার নিয়ে তারা হুমকির মুখে পড়ছেন। তারা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে তা যদি সহযোগিতা করা যায়, অর্থাৎ মাছের খামার থেকে মাছের ঘের থেকে শুরু করে যে খামারগুলো নষ্ট হয়েছে পানিতে ভেসে গেছে সেই ক্ষতি পুষিয়ে আগামী দিনে তারা কিভাবে উঠবেন বা কিভাবে দিনগুলো কাটাবেন পরিবার নিয়ে, এগুলো নিয়ে তারা কিন্তু দুশ্চিন্তা রয়েছেন। এবং গতকাল জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, প্রশাসক ডিসি তিনি বলছিলেন যে সরকারকে এরই মধ্যে তারা একটি বিবেচনা রাখবেন, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিগুলো মাথায় রেখে তারা এরই মধ্যে বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করছেন। তবে শেষ পর্যন্ত যেন তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়া হয় বা কোনোভাবে যেন মাথা উঠে দাঁড়াতে পারে সেই সিস্টেমটা যেন করে দিতে পারে, এই বিষয়গুলো তারা বলছেন। এবং পানি যতই নেমে যাচ্ছে ততই কিন্তু ক্ষয়ক্ষতির যে চিহ্ন সেটি কিন্তু স্পষ্ট হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম 2000 অংশে, সেখানে কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলের যে মহাসড়ক রয়েছে সেখানে
পানি এখন পর্যন্ত মহাসড়কে রয়েছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। মানুষজনের যে ভোগান্তি সেটি অনেকটাই এখন পর্যন্ত রয়েছে, এবং বিশেষ করে যে দূরপাল্লার বাসগুলো সেগুলো যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো বাস, সিএনজি, অটোরিকশা, ট্রাক সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই যে টোটাল যে ভোগান্তির কথা বলি, যদি সাতকানিয়া বাঁশখালী অঞ্চলে পানি কিছুটা নামতে শুরু করেছে, তবে নামার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির যে চিহ্ন সেটা স্পষ্ট হচ্ছে। অধিকাংশ জায়গায় এখনও পানি রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে, ঘরবাড়ি তলিয়ে গেছে, এবং এই যে নানামুখী সমস্যার মধ্য দিয়ে বিভিন্ন কয়েক লাখ পরিবার যে যাচ্ছে, তারা ত্রাণ সহযোগিতার আশা করছেন, এবং যে সমস্ত জায়গাগুলোতে ত্রাণ পৌঁছায়নি সেগুলো যেন সেই জায়গাগুলোতে ত্রাণ পৌঁছায়, এবং তাদের যে ক্ষতি হয়েছে সেগুলো আগামী দিনে কীভাবে পুষিয়ে উঠবেন, পরিবার নিয়ে কীভাবে মাথা উঠে দাঁড়াবেন, এই দুশ্চিন্তা এখন সবার মধ্যে। রঞ্জু। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মামুনুর রশিদ অভি জানাচ্ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পরিস্থিতি, এবং তিনি জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গায় পানি কমছে, এবং এটা একটা মোটামুটি মন্দের ভালো খবর যে পানি কমতে শুরু করেছে, কিন্তু ক্ষয়ক্ষতির চিহ্নগুলো বেরিয়ে আসছে, কিন্তু এখনও পানিবন্দী রয়েছে মানুষ। আমরা আরও খবর জানবো, আমাদের সহকর্মী কক্সবাজার থেকে যুক্ত আছে মুহিবুল্লাহ। মুহিবের কাছ থেকে জানতে চাইবো, এখন পর্যন্ত যে সংবাদ পাওয়া যাচ্ছে যে এই যে হঠাৎ যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে 51 জনের মতো মানুষ মারা গেছে। কক্সবাজারে মানুষ মৃত্যুর সংখ্যাটা একটু বেশি। এখন মনে হচ্ছে যে বৃষ্টি নেই এবং পানি কমতে শুরু করেছে। কক্সবাজারের সার্বিক চিত্রটা আপনি একটু জানাবেন। রঞ্জু, আসলে সকাল থেকে মূলত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, বিশেষ করে চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরীর। আর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে গেছে কক্সবাজার সদর এবং রামুর উপজেলার। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, এটি স্বাভাবিক হওয়া একটি এলাকার মধ্যেই একটি মানুষ তাদের যে বন্যা কবলিত বাড়িঘর সেই ঘরে ফিরে এসেছে, এবং তাদের যে ক্ষয়ক্ষতি এটি আসলে তারা দেখছেন। আসলে তাদের মধ্যে একটি আক্ষেপ রয়েছে যে বিশেষ করে যে তাদের যে চিরচেনা বাড়িঘর সেটা আসলে তারা যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবে হয়তো নেই। সেই কারণে তাদের মধ্যে ক্ষতির কারণে মূলত তারা দুশ্চিন্তায় ভুগছেন। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 30 লাখ টাকা এবং 450 মেট্রিক টন চালের কথা বলা হয়েছে, যা হচ্ছে কক্সবাজার জেলায় যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের যে সংখ্যা, সেখানে মাথাপিছু মাত্র 20 টাকা করে পড়ছে সরকারের যে বরাদ্দ সেটি থেকে। তো সেই কারণে আমরা জেলা প্রশাসকের কাছে প্রশ্ন করেছিলাম যে এই ক্ষতি আসলে পুষিয়ে ওঠার জন্য সরকারের নতুন কোনো পদক্ষেপ আছে কিনা। তিনি আসলে এই উত্তরটি সঠিকভাবে বলতে পারেনি। তিনি বলেছেন যে সরকার 30 লাখ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন, সেটি তিনি আসলে যেই সমস্ত জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বিতরণ করছেন। এছাড়াও আসলে এই ইয়ের মাধ্যমে বিভিন্ন বিজিবি এবং অন্যান্য সংস্থার মাধ্যমে কিন্তু তারা তাদের ত্রাণ সহায়তা এবং বন্যা দুর্গত মানুষদের কাছে সহায়তা অব্যাহত রেখেছে। রঞ্জু, এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ বন্যা পরিস্থিতি। মুহিব, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের চিত্র জানছিলাম আমরা আবারও একটু বান্দরবানে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, দেখতে পাচ্ছি যে পানি নেমে গেছে অনেকটাই বিভিন্ন জায়গা থেকে, এবং ক্ষয়ক্ষতির চিত্রটা চলে এসেছে এখন চোখের সামনে, এবং সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। রঞ্জু, গতকাল থেকে আবার নতুন করে বৃষ্টি না হয় কিন্তু আসলে বন্যার যে পানি সেটি নেমে গেছে। আমি এখন আছি রোয়াংছড়ি উপজেলায়, এবং এখানে আমার পেছনে যে ঘরগুলো দেখছেন ক্রাইকনপাড়ায় আমি আছি, এবং আমার পেছনে যে ঘরগুলো দেখছেন সেগুলোর থেকে কিন্তু পানি নেমে গেছে। যেখানে গত পরশু কিংবা গতকালও কিন্তু বুক সমান পানি ছিল, সেখান থেকে পানি নেমে গেছে, এবং এই মুহূর্তে আবারও সেখানে বসবাস করার জন্য আসলে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি এলাকার ফসলি জমি সহ থেকে শুরু করে যেসব ফসল আবাদ করা হয়েছিল সেসবও কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। তো আপনি ত্রাণের কথা বললেন, আজকে সকালে আমরা এই এলাকায় দেখেছি যে বিজিবির পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারকে কিন্তু আসলে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে, এবং বন্যার শুরু থেকে আসলে তারা এই যে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছিল, এবং তাদের একটি স্কুল রয়েছে এখানে, যেখানে আসলে আশপাশের বিভিন্ন এলাকার বন্যার্তদের নিয়ে এসে সেখানে আসলে রাখা হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন বান্দরবনের বিজিবির বান্দরবন সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত জামিল। একটু তার কাছে শুনতে চাই যে আসলে আজকে আপনারা তো এই যে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ত্রাণ সহায়তার মাধ্যমে, এরপরে আসলে কি কি কার্যক্রম করবেন এবং বন্যা পরিস্থিতির কি আপডেট এলাকার? আমি একটু ছোট করে আগে পূর্বের কথাটা বলে নিই। আপনারা সবাই অবগত আছেন, বৈরী আবহাওয়ার জন্য গত এক সপ্তাহ অথবা তার চেয়ে বেশি ভারী বর্ষণের জন্য বান্দরবনও রেহাই পায়নি, এর থেকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই বন্যাতে এই পানিতে অনেক
পরিবারই এখানকার মানে সবাই মানে বন্যাত্ম অবস্থায় মানে এনসার্কেলড হয়ে গেছে পানিতে। তো এর জন্য আসলে অনেক দুর্ভোগ কষ্ট হচ্ছে। আমরা যেটা করেছি গত 3-4 দিনে আমরা বিভিন্ন জায়গায় রাস্তা ক্লিয়ার সহ বিভিন্ন যে গভর্নমেন্ট টুলসগুলো আছে তাদেরকে নিয়ে রাস্তা ক্লিয়ার করা, পিডিবির লাইনটা এস্টাবলিশ করা এবং যারা পানিতে ডুবে গেছে তাদের ঘর তাদেরকে রেস্কিউ করে নিয়ে স্কুলগুলোতে, যেখানে শুকনা জায়গা আমাদের বিজিবির যে স্কুলটায় দেখেছেন ওইখানে এবং আরেকটা প্রাইমারি স্কুলে, তাদেরকে আগে উদ্ধার করে রেস্কিউ করে সেফ পজিশনে নিয়ে গেছি। এবং তারপর গত 3 দিন আমরা তাদের কুকড ফুড দিয়েছি, 3 বেলা করে খাওয়াইছি এবং প্রাথমিক চিকিৎসার জন্য যা লাগে আমরা সেটা দিয়েছি, ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি। আর এখন আপনারা মানে আপনি তো বললেন গতকালকে বৃষ্টি না হতে পানি আসলে নেমে গেছে, পানি নামাতে একটু সুবিধা হয়েছে, অনেকেরই বাসা বাড়ি জেগে উঠছে, আপনি দেখেছেন এগুলো সব পানি নিচে ছিল, জেগে উঠছে। এখন তাদের যে জিনিসটা দরকার ড্রাই ফুড, এটা আমরা আজকে 100টা পরিবারকে দিয়েছি। আর এমনি গত 3 দিন আমরা প্রায় 122টা পরিবারের প্রায় 300 লোককে আমরা 3 বেলা করে খাইয়েছি। পরে আসলে বন্যা পরবর্তী সময় তো আরো বেশি ওইটা বেশি সংকটপূর্ণ যায় সময়, বিকজ বন্যা পোস্ট মানে ফ্লাড যে এফেক্টটা সেটা হচ্ছে আর কিছু না, ডিজিজ দিয়ে শুরু হয়ে যায়, কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, এগুলোতে মানুষ আক্রান্ত হয়। এর জন্য কিন্তু আমরা এখনও মেডিকেল ক্যাম্পেইন পাশাপাশি চালু রেখেছি আমাদের যে সেক্টর হেড করে। যে ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে আসলে এখন কিন্তু আসলে বিজিবির পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পেইন সহ আরও যে কার্যক্রমগুলো রয়েছে বন্যা দুর্গত যেসব এলাকায় বন্যার্তদের জন্য, সেসব কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করবেন। এবং সব কিছু মিলিয়ে বান্দরবনের বন্যা পরিস্থিতি গেল কয়েকদিন ধরে আমরা যে চিত্র দেখেছি, আজকে কিন্তু সেখান থেকে বেশ উন্নতি হয়েছে এবং বন্যার পানি কিন্তু ইতিমধ্যে কিন্তু নিচু এলাকাগুলো থেকেও কিন্তু নামতে শুরু করেছে। তো রঞ্জু, এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি এবং বিজিবি সেখানে সহযোগিতা করছে সেই খবরও কিন্তু আমরা জানাচ্ছিলাম। আপনারা দেখছেন স্টার নিউজ লাইভ। একটু পর দর্শক, টানা বৃষ্টিতে বেড়েছে মৌসুমি রোগীর সংখ্যা, হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, ঠান্ডা ও কাশির রোগী। আরও জানবো, আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, মানিকগঞ্জ এবং ময়মনসিংহ থেকেও আমাদের সাথে যুক্ত আছেন। আমরা শুরুতে চলে যেতে চাই মানিকগঞ্জের সহকর্মী মাহিদুল ইসলাম মাহির কাছ থেকে জানতে চাইব, মানিকগঞ্জে মৌসুমি রোগীর চিত্র বেড়েছে এবং সেটার সাথে এই যে বৃষ্টি পরিস্থিতি, ঠান্ডাজনিত রোগ বা রোগী আপনি দেখতে পাচ্ছেন হসপিটালে ভর্তি আছেন, সেই হসপিটালে ঠান্ডাজনিত রোগ নিয়ে কারা কারা আসছেন বা কী পরিমাণ রোগী ভর্তি আছেন জানাবেন। আমি একটু জানিয়ে রাখি রঞ্জু, আমি এই মুহূর্তে রয়েছি একদম পদ্মাপাড়ার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি একটু জানিয়ে রাখি যে এখানে বিশেষ করে ভাইরাল জনিত যেসব রোগ, কাশি, সর্দি কাশি কিন্তু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। আমি যদি জানিয়ে রাখি, প্রতিদিন 400 থেকে 500 রোগী কিন্তু আউটডোরে প্রায় একটা পর্যন্ত দেখে থাকেন যে মেডিকেল অফিসার রয়েছেন, তারা যেটি জানিয়েছেন যে বৃষ্টির কারণে এবং বিশেষ করে ভাইরাল জনিত ঠান্ডা, কাশি, জ্বরের রোগীর প্রাদুর্ভাব বেড়েছে। এর পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে স্ক্যাবিক্স বা চুলকানি জাতীয় যে রোগগুলো, চর্মরোগগুলো রয়েছে, সেগুলোর প্রাদুর্ভাবও কিন্তু এই মানিকগঞ্জে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর রোগী তারা দেখে থাকেন। আমি আরেকটু জানিয়ে রাখি যে এখানে এটি একটি 50 শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে কিন্তু শিশু এবং এর পাশাপাশি আরেকটি রোগের প্রাদুর্ভাব যদি জানিয়ে রাখি যে ডায়রিয়া জনিত যে রোগগুলো রয়েছে তারও প্রাদুর্ভাব কিন্তু রয়েছে। এর পাশাপাশি আরেকটু বলে রাখি যে আসলে যে ধরনের বৃষ্টি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যার কারণে অনেকে কিন্তু বাসা থেকেও বের হতে পারছে না। আমি আসলে একটু সংযুক্ত করতে যাচ্ছি যিনি শিশু ও রোগ বিশেষজ্ঞ এবং তিনি আসলে শিশুদের চিকিৎসা দিয়ে থাকেন এই হসপিটালটির, যিনি আসলে শিশুদের চিকিৎসা দিয়ে থাকেন, এবং তার কাছ থেকে আমরা জানতে চাইবো কী ধরনের রোগী আসলে আসছেন এবং কী ধরনের ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকছেন। আসলে আর সাথে কিছু কিছু বাচ্চা ঠান্ডা কাশির বাচ্চাও আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে যাদের এই ধরনের রোগী যারা প্রাদুর্ভাব, ঠান্ডা কাশির বাচ্চাও আমরা পাচ্ছি। তাহলে যাদের এই ধরনের রোগে যারা প্রাদুর্ভাব যেহেতু বেড়েছে, তাদের জন্য কী ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন বা তাদের জন্য পরামর্শটা কি আপনাদের? আচ্ছা, প্রথমে বলবো যে ভাইরাল ফিভারের ক্ষেত্রে বাচ্চাদের জ্বরটা অনেক বেশি হইতে পারে, যেমন 104, 105 বা আরও বেশি টেম্পারেচার থাকতে পারে। তো এই ক্ষেত্রে মা বাবাদেরকে বলবো যে প্যানিক হবেন না। বাচ্চাদের যদি জ্বর বেশি দেখেন, 102 এর বেশি থাকে, তাহলে সাপোজিটরি ব্যবহার করবেন। যদি 102 এর কম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিরাপ দেবেন, প্যারাসিটামল সিরাপ দেবেন। আর তারপরেও যদি টেম্পারেচার না কমে, তো সেই ক্ষেত্রে বাচ্চার শরীরটা বারবার মুছাই দিবেন। আর তারপরেও যদি জ্বরের সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এর বাইরে যারা বিশেষ করে এই চর্মরোগের যে প্রাদুর্ভাবটি আমরা কিছু খেয়াল করতে পারছি, যে পানি এসেছে, বর্ষার পানি এসেছে, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা,
এক্ষেত্রে বলবো যে এখন তো বর্ষার সময় নোংরা পানির এটাই বেশি, যে এই ক্ষেত্রে একটু নিয়ম মানাটা দরকার। সেটা হলো পরিষ্কার পানিতে গোসল করাটার দিকে ফোকাস রাখতে হবে। আর এখন তো যেহেতু পানিতে ময়লা আছে, তো সেই ক্ষেত্রে খোসপাঁচড়াটা বেশি হয় ময়লা পানিতে গোসল টোসল করলে। এক্ষেত্রে মানে গোসলের সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং খোসপাঁচড়ার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলাম রঞ্জু, যে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মানিকগঞ্জ জেলায় আমরা কথা বলেছিলাম সিভিল সার্জন, তিনিও যেটি জানিয়েছেন যে এই বিশেষ করে এই কয়েকদিনের টানা বর্ষণ, ভারী বৃষ্টি এবং পাশাপাশি পদ্মা যমুনায় কিন্তু পানিও বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু কিছুটা হলো রোগের প্রাদুর্ভাব কিন্তু বেড়েছে। এতটুকু ছিল মানিকগঞ্জ থেকে, যে ভারী বর্ষণের পরবর্তী হাসপাতালের চিকিৎসা এবং শিশু রোগ সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব সম্পর্কে সর্বশেষ। মাহিদুল ইসলাম মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জের চিত্র জানছিলাম আমরা। ময়মনসিংহের খবর জানবো, আমাদের সহকর্মী সাদিকুর রহমান রয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ, যেখানে বিভাগীয় বিভিন্ন শহরগুলো থেকে, জেলা শহরগুলো থেকে রোগী আসে। সাদিক, আপনার মাধ্যমে জানতে চাইবো, এই যে বৃষ্টি এবং বৈরী আবহাওয়া, এই কারণে কি পরিমাণ রোগী সেখানে ভর্তি আছে, বিস্তারিত তাদের সেবা কার্যক্রম সম্পর্কে জানাবেন। আসলে বৈরী আবহাওয়ার কারণে দেখা যায় শিশুদেরই সাধারণত একটু বেশি সমস্যা হয়ে থাকে। আমরা শিশু ওয়ার্ডগুলিতে দেখি যে বিভিন্ন ধরনের রোগীরা ভর্তি আছেন, যেরকম ডায়রিয়ার রোগীও আছে এবং জ্বরে আক্রান্ত রোগী। এছাড়া যেই বিষয়টা সবচেয়ে বেশি উদ্বেগজনক এই বছর, ডেঙ্গু, যেই হামে আক্রান্ত যে রোগী, বিশেষ করে শিশুরাই কিন্তু বেশি মৃত্যুবরণ করেছে। এখানে 61 জন শিশু কিন্তু মারা গেছেন গত 4 মাসে হামে আক্রান্ত হয়ে। এটা কিন্তু আসলে খুবই উদ্বেগজনক এবং এই জন্যে এখনও পর্যন্ত কিন্তু যে হামের জন্য আলাদা যে ওয়ার্ড করা হয়েছে আইসোলেটেড, সেখানেও কিন্তু 98 জন ভর্তি আছেন। তো এবং এই যে মোট গত যে মার্চের 17 তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় যে আপনার 4 মাসের মতো সময়, এই সময়ে 3000-এর মতো শিশু কিন্তু এখানে হামে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং এখানে শুধুমাত্র ময়মনসিংহ নয়, এবং আশপাশের যে জেলাগুলি আছে সেই সব জেলাগুলি থেকেও কিন্তু আসেন, বিশেষ করে নেত্রকোনা, শেরপুর, জামালপুর। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যারা মৃত্যুর সংখ্যাটা যে এত বেড়েছে, কারণ হচ্ছে তাদেরকে আইসিইউ সাপোর্ট কিন্তু দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এখানে আইসিইউর যে 5টি বেড স্থাপন করার জন্য যে অবকাঠামো, সেটা স্থাপন করা হয়েছে, কিন্তু এখানে লোকবল সংকটের কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে। এখানে লোকবল পাওয়ার জন্য কিন্তু গত এপ্রিলে স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু চিঠি দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু এখনও পর্যন্ত সেটার বিষয় সুরাহা হয়নি। আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে এখনও পর্যন্ত সেই লোকবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আরও 6 মাস অপেক্ষা করতে হবে। তারপরও বিষয়টি কিন্তু অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। এই জন্য দেখা যায় শিশুরা যারা ভর্তি আছেন শিশু ওয়ার্ডে, তারা কিন্তু খুবই ঝুঁকির মধ্যে রয়েছেন, কারণ যারা ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে যে শেষ মুহূর্তে যে সাপোর্টটা দেয়া, সেটা কিন্তু দেওয়া যাচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। এই জন্য গতকালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা স্থাপন করা সম্ভব হচ্ছে না। এছাড়া যেই অন্যান্য যে রোগগুলি আছে হাম ছাড়া, সেগুলোর জন্য কিন্তু যেই রোগীরা বিশেষজ্ঞরা আছেন, তারা সর্বাত্মক ওষুধ এবং যেই চিকিৎসা, সেটা কিন্তু সরবরাহ করে যাচ্ছেন। এবং আগামী বছর যেন হামে আক্রান্ত হয়ে এত শিশু মৃত্যুবরণ না করে, সেজন্য এবার বিশেষ টিকার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেটা চলমান থাকবে আগামী 1 মাস পর্যন্ত। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের চিত্র আমরা জানছিলাম। দেখতে পাচ্ছি যে আমাদের সাথে সহকর্মী সোহান সিরাজি সাভার থেকে যুক্ত হয়েছেন। সোহানের কাছ থেকে জানতে চাইবো, এই যে বৈরী আবহাওয়া, এর কারণে মৌসুমী রোগীর সংখ্যা বেড়েছে বিভিন্ন জায়গায়, সাভারের কি চিত্র? জি রঞ্জু, আপনি যেমনটি জানতে চাচ্ছেন, সাভার কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই যে সাভার উপজেলার যে 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলিয়ে যে অঞ্চল, এই অঞ্চলে কিন্তু বসবাস যারা করে তাদের সংখ্যা কিন্তু প্রায় 50 লক্ষের মতো বলা যায় আনঅফিসিয়ালি। তবে এখানকার সরকারি যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠানটি রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটি কিন্তু মাত্র 50 শয্যা বিশিষ্ট। এবং এই কারণে এখানে কিন্তু আমরা সাধারণ সময়েও রোগীর প্রচন্ড ভিড় আমরা দেখতে পাই। বিশেষ করে এই যে বৈরী আবহাওয়ার কারণে টানা যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতকে কেন্দ্র করে এই হসপিটালে কিন্তু মৌসুমী যে আবহাওয়ার কারণে আক্রান্ত যে রোগী, বিশেষ করে জ্বর এবং ঠান্ডা
এবং সর্দিজনিত আক্রান্ত রোগীর সংখ্যা আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি এই আক্রান্ত রোগীর একটি উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু রয়েছে শিশু যারা রয়েছে তারা এবং বৃদ্ধ। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এখানে প্রতিদিন প্রায় 1000-এরও উপর রোগী যারা রয়েছে তারা কিন্তু এখানকার সেবা যেটি রয়েছে সেটি নিয়ে থাকে, বিশেষ করে ইমার্জেন্সি অর্থাৎ বহির্বিভাগের যে সেবা সেটি কিন্তু নিয়ে থাকে। তবে ভর্তি রোগীর সংখ্যা যেহেতু এখানে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, এখানে তেমন সংখ্যক রোগী কিন্তু ভর্তি থাকার যে সুবিধা সেটি কিন্তু তারা নিতে পারে না। তবে এই সাভারের অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা রোগীর যারা চিকিৎসা সেবা নেয়ার যে রোগী তাদের কিন্তু আমরা আধিক্য দেখতে পেয়েছি। তো সাভার থেকে এই ছিল আমার কাছে যে মৌসুমী যে আবহাওয়াকে কেন্দ্র করে চিকিৎসা নিতে আসা রোগীদের সবশেষ তথ্য। রঞ্জু। সোহান সিরাজ, আপনাকে ধন্যবাদ। দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতার তৈরি হয়েছে রাজধানীতে এবং জনজীবনে দুর্ভোগ তো রয়েছেই। এই টানা বৃষ্টিতে বাজার পরিস্থিতি কি, কাঁচা বাজার পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী আফরোজা লামিয়া আমাদের সাথে যুক্ত আছেন। লামিয়া, বৃষ্টি হলেই ব্যবসায়ীরা বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দেন, তার মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কাঁচা বাজারে। আজকে আপনি রাজধানী মোহাম্মদপুর বাজারে রয়েছেন, সেখানকার চিত্র কি জানাবেন? রঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারে আছি। আপনি যেমনটি বললেন যে বিভিন্ন অজুহাতেই কিন্তু বা বিভিন্ন সময়েই কিন্তু আমরা দেখে থাকি যে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সেখানে এই যে টানা বৃষ্টি একটা ওসিলা হয়ে এসেছে জিনিসপত্রের দাম আরো কিছুটা বাড়ানোর জন্য। এমন না যে তাদেরও ভোগান্তি হচ্ছে না, অবশ্যই বিক্রেতাদেরও ভোগান্তি আছে। যখন মানে দেশের বিভিন্ন জেলা থেকে পণ্য সরবরাহ করতে কিন্তু তাদের বেশ ভালোই ভোগান্তি পোহাতে হচ্ছে। রঞ্জু, আপনি একটু আশপাশে দেখতে পারবেন, যেমন গত 2 দিন ধরে তো টানা বৃষ্টি চলছেই, আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে আধার কিন্তু আরো ঘনিয়ে এসেছে, হয়তো আরো বৃষ্টি হবে। সকাল থেকেই ক্রেতা সমাগম খুবই কম দেখতে পাচ্ছি, তেমন একটা ভিড় নেই। কাঁচা সবজিগুলোর দাম প্রতি কেজি 10 থেকে 20 টাকা হারে বেড়েছে, যেমন লাউ, পটল, চিচিঙা, ঝিঙে এই জিনিসগুলো কিন্তু 50 টাকা থেকে শুরু করে 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং বেগুন বিক্রি হচ্ছে 180, 120। এছাড়া কিন্তু রঞ্জু আমরা দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিন আগেও ডিমের দাম কিন্তু কমেছিল, ডিমের দাম কমে 110, 120-এর মতোই ছিল ডিমের দাম। কিন্তু এখন কিন্তু সরবরাহ সংকটের কারণে বা সরবরাহ ব্যাহত হওয়ার কারণে ডিমের দাম বেড়ে ডজন প্রতি 130 থেকে 40 টাকা বিক্রি হয়েছে। এছাড়া পেঁয়াজের দামও কিন্তু 5 থেকে 10 টাকা করে বেড়ে 45 থেকে 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। রঞ্জু, এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি। লামিয়া, আপনাকে ধন্যবাদ। আফরোজা লামিয়া জানাচ্ছিলেন রাজধানীতে যে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতা, তারপর কাঁচা বাজারে কী চিত্র। আমরা এবারে চলে যেতে চাইব রাজশাহীতে, এবং সেখানেও কিন্তু বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে, নিচু এলাকায় পানি জমেছে। সে খবর জানবেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম, তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। রাজশাহী নগরীর চিত্র কেমন লক্ষ্য করছেন এবং সেখানে জলাবদ্ধতা কতটা আছে, জনভোগান্তির খবর জানতে চাই আপনার কাছে। রঞ্জু, আসলে গেল কয়েকদিন ধরে মোটামুটি সারা দেশে যে বৃষ্টিপাত, সেই তুলনায় কিন্তু রাজশাহীতে বৃষ্টিপাত এক তুলনামূলকভাবে কম। সকালেও বৃষ্টি ছিল না, তবে ঘণ্টাখানেক আগে এই বৃষ্টি শুরু হয়েছে। এখন যে নিচু এলাকা আছে সব, বিশেষ করে নগরীর পাঠানপাড়া, পঞ্চবটি, তালাইমারি, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকা যে আছে সেই এলাকাগুলোতে এই বৃষ্টির পানি জমেছে। এই সিটি কর্পোরেশন যেটি বলছে যে তারা বলছে এটি কোনো স্থায়ী জলাবদ্ধতা না, বিশেষ করে যে ড্রেন আছে সিটি কর্পোরেশন সেই ড্রেনগুলোতে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এই কারণে সময় লাগছে, কারণ ড্রেনগুলো সরু সংকীর্ণ হওয়ার কারণে পানির যে জলবদ্ধতা সেটি যেতে অর্থাৎ নিষ্কাশন হতে সময় লাগছে। এই সময় লাগার কারণে হয়তো 2-3 ঘন্টা এই জলবদ্ধতা থাকতে পারে বলে সিটি কর্পোরেশন বলছে। একটু জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশন এলাকায় যেসব ড্রেন আছে সেসব ড্রেন আসলে সময় মতো পরিষ্কার করা হয় না, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, এই কারণে আসলে এই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে সিটি কর্পোরেশন বরাবরই বলছে যে স্থায়ী জলবদ্ধতা না, সাময়িক জলবদ্ধতা, এটা কয়েক ঘন্টার মধ্যেই পানি নেমে যাবে। তো রঞ্জু, রাজশাহীতে জলবদ্ধতা এবং বৃষ্টিপাতের খবর সর্বশেষ ছিল আমার কাছে এই। জিয়াউল গনি সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে এবং রাজশাহী চিত্র জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। দর্শক, আপনারা দেখছিলেন স্টার নিউজ লাইভ, আপনাদের সাথে পুরোটা সময় ছিলাম আমি রঞ্জু ইফতেখার, এবং দেখা হচ্ছে আগামীকালকে। বিদায় নিচ্ছি।